মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়েই শুরু করব। এই যে ভারত সফর বা ভারত বাংলাদেশ সম্পর্কের এখন যে অবস্থা, 24-এর 5 আগস্টের পর থেকেই তো আমরা দেখেছি যে এক ধরনের বড় ধরনের টানাপোড়েন। আবার এই কিছুদিন আগে শেখ হাসিনার প্রেস ব্রিফিংকে কেন্দ্র করেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, সবকিছু মিলিয়ে তারেক রহমানের এই সম্ভাব্য ভারত সফর কি ধরনের মনোভাব বাংলাদেশ নিয়ে ভারতের কি মনোভাব কোনো পরিবর্তন হবে কিনা? পরিবর্তন তো আমি মনে করি কিছুটা হয়েছে যে তারই প্রমাণ হচ্ছে যে এরকম একটা দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ দেওয়া। হ্যাঁ, কারণ আগে যেটা আমন্ত্রণ দেওয়া হয়েছিল সেটা তো বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ওনাকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল, তাও সেটা তো ব্রিক্সের মূল সম্মেলনে ওনার তেমন কিছু করার ছিল না। হয়তো তার সঙ্গে নরেন্দ্র মোদী এটা আলোচনা হতো, কিন্তু সে আলোচনায় যে আমাদের পক্ষ থেকে যাওয়ার কোনো আগ্রহ দেখানো হয়নি, এবং না দেখানোটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছিল যে আমাদের সঙ্গে তো ভারতের দ্বিপাক্ষিক অনেক সমস্যা আছে, আলোচনা করে সেটাই করতে হবে। এবং উনি নির্বাচিত হওয়ার পরও একবারও যাননি এ পর্যন্ত। তো সেক্ষেত্রে ভারতে আমন্ত্রণ জানাতে হবে। ভারত অবশ্য বলেছে তারা এর আগে 2বার আমন্ত্রণ করেছে, তো সেগুলো এক ধরনের আমন্ত্রণ, এবং মানে আপনার সরাসরি অফিসিয়াল আমন্ত্রণটা বলার পরে এবার এলো, এবং এটা আসাটাই স্বাভাবিক আমি মনে করি। কারণ ভারত অবশ্যই চায় যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে ভালো করতে। ভারত আমাদের প্রতিবেশী, এটা তো ভাইস ভার্সা, আমরাও তো ওদের প্রতিবেশী, তাই না? কিন্তু ভালো করতে তারা চায়, কিন্তু তাদের কাজ কর্মে কি মনে হয় না, কাজকর্মে আপনার দেখেন একটা যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন ভারতের সঙ্গে একটা সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত দুঃখ পাইছে, খুবই দুঃখ পাইছে, কিন্তু তাদের এত অনুগত তো আর কোনো সরকার সে পাবে না, এটা তারাও জানে। কাজেই তারপরে যারা আসছে তারা নিজেরাই সম্পর্কটাকে ভালো করতে চায় নাই, কারণ তাদের কোনো দায়িত্ব ছিল না। সম্পর্ক ভালো করতে হবে এটা তারা মনে করছে, এটা তাদের কাজ না। তারা বরং সম্পর্কটাকে একদম তিক্ততার চরমে নিয়ে গেছে। তো আমরা কি ভারতের সঙ্গে তিক্ততার চরমের সম্পর্ক রাখতে চাই? দেখেন, সম্পর্ক 2 ধরনের ভাই। একটা হলো ভারতের সবই খারাপ, ভারতের খারাপ, ভারতের অনেক কিছু খারাপ তো আমাদেরও থাকতে পারে, এটা দ্বিপাক্ষিক ব্যাপার। তো এখন আপনি বলতেছেন এখানে বৈশা যে তোমাদের 7 সিস্টারে যারা নাকি বিদ্রোহী আছে তাদেরকে আমরা জায়গা দিব, তো এটা বলে কি আপনি ভালো কিছু প্রমাণ করলেন না তো? তো এটা তো আমাদের বুঝতে, আমরা কি এটা পারি? একটা স্বাধীন সার্বভৌম দেশের ভেতরে হাত দিতে পারি না তো। এই কাজটা ভারত 15 বছর ধরে করছে। আমাদের এখানে ইলেকশন হচ্ছে না, ভারত তো ইলেকশনের মানে যারা ইলেকশন না করে ক্ষমতা ছিল ওদেরকে সাপোর্ট দিছে, বলছে এটা নাকি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এবং তাদেরকে ওটা তো আমাদের জন্য ভালো লাগে নাই। তো এখন সেই জিনিসটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে আমাদের বর্তমানে একটা গণতান্ত্রিক সরকার আসছে। হয়তো তাদের পছন্দের সরকারের পতনের কারণে ইউনূস সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তারা সেই খারাপ সম্পর্ক এখন কন্টিনিউ করতে চায় না। এখন ইউনূসের সঙ্গে তার কি সম্পর্ক ছিল এটা তো আর বর্তমান সরকারের দেখার ব্যাপার না। বর্তমান সরকার হলো তারা চিন্তা করবে যে ভারতের সঙ্গে কি সম্পর্ক রাখলে আমার লাভ হবে। ভারতের লাভ কিন্তু ইম্পর্টেন্ট, আমার কাছে হলো আমার দেশের স্বার্থ। তো সেই ক্ষেত্রে এই সম্পর্কটা তৈরি করার জন্য কি করতে হবে? আলোচনাই একমাত্র পথ, এবং সে আলোচনা ওই মানে আপনার রাষ্ট্রদূত পর্যায়ে আলোচনা না, কিন্তু আমরা সরকার প্রধান পর্যায়ে আলোচনা। আমরা এর আগে দেখেছি যে মানে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হয় পিপল টু পিপল, কিন্তু ভারত বাংলাদেশে একটি দলের সঙ্গে সম্পর্ক গড়েছে। সেই কারণে হয়তো 5 আগস্টের পরে বাংলাদেশের সাথে ভারতের তিক্ততা বেড়েছে। কিন্তু এখন যেহেতু গণতান্ত্রিক সরকার এসেছে, তাদের কূটনীতির কি কোনো পরিবর্তন? আমি বলি আপনাকে, সম্পর্ক পিপল টু পিপল হয় না, সম্পর্ক হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। হ্যাঁ, এটাই সম্পর্ক হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। একই পিপল আমাদের এখানে। এই দেশের সঙ্গে শেখ হাসিনা এক ধরনের, এই ভারতের সঙ্গে শেখ হাসিনা এক ধরনের সম্পর্ক ছিল, ভারতের সঙ্গে শেখ মুজিবের এক ধরনের সম্পর্ক ছিল, ভারতের সঙ্গে জিয়াউর রহমানের এক ধরনের সম্পর্ক ছিল না? জিয়াউর রহমান যে কদিনই থাকুক ক্ষমতায়, উনি তো কিছুদিন ক্ষমতায় ছিলেন, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল এক ধরনের। আজকে জিয়াউর রহমানের যে দল, সেই দলের সঙ্গে সম্পর্ক হওয়ার প্রশ্ন হচ্ছে। হাসিনার সঙ্গে যেমন সম্পর্ক ছিল, খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক ছিল। খালেদা জিয়ার সময় কি ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ অবস্থা ছিল? তত ছিল না রে ভাই। তো এক একটা গভর্নমেন্টের পলিসি অনুযায়ী সম্পর্কটা চেঞ্জ হয়। তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সম্পর্ক ছিল, আমরা অবশ্যই ভাববো না যে এই বর্তমান নির্বাচিত ভারত তো বলছে যে ডিউলি ইলেক্টেড গভর্নমেন্ট, এই ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ভারত বলতেছে
কাজে যে গভর্নমেন্টকে তারা এইভাবে ডিফাইন করছে তার সঙ্গে সম্পর্ক তো ইউনিট সরকারের মতো সম্পর্ক হবে না, তারা তো ইউনিট সরকারকে এভাবে রিকগনাইজ করতো না। জি মোশাররফ ভাই, সরকার ভারতকে আসলে কিভাবে ডিল করছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সমালোচক। আসলে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। আমরা মনে করি আমাদের সাথে যে কোনো দেশের সম্পর্ক হবে মর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, এটা আমরা কিন্তু প্রত্যাশা করি। কিন্তু কেউ যদি আমাদেরকে প্রজা মনে করে, কেউ যদি আমাদের দেশে ইন্টারফেয়ার করে, সেটা তো আমাদের কাছে স্বাধীন দেশ হিসেবে কোনোভাবে কাম্য হতে পারে না। যার জন্য আপনি দেখবেন ভারত আওয়ামী লীগের 15 বছর টিকিয়ে থাকার পিছনে তাদের একটা বিরাট ভূমিকা ছিল, এবং তারা নগ্নভাবে একটা দেশে এসে যেভাবে হস্তক্ষেপ করেছে, সুজাতা সিং এর কথা আমরা জানি কিভাবে 14 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের জন্য সেটা বাংলাদেশে ছুটে এসেছিল। 18 নির্বাচনে সবাই রাত্রে হয়েছে, একমাত্র ভারত আর ভুটান বলেছে যে না, রাত্রে হয়নি। এই সম্পর্কগুলিতে আসলে চাই না। আর একই সম্পর্ক সবসময় চলবে এটাও প্রত্যাশা করা যায় না, কারণ একটা কথা কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত যে আপনি সব পারবেন, প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবেন না। তো সুতরাং ভারত আমাদের প্রতিবেশী এবং বিশাল প্রায় 4000 কিলোমিটার তাদের সাথে আমাদের সীমান্ত। সুতরাং আমরা মনে করি মর্যাদা এবং বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এর ভিত্তিতে সম্পর্ক হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্বার্থকে সম্বন্ধ রেখে আমাদের কাজগুলি করতে হবে। আপনি দেখেন, আমি ওই যে কথাটি আমাদের কামাল ভাই বলেছে যে তাদের যে পছন্দের সরকার চলে গেছে, তারপর তাদের রিয়াকশনটা কত প্রতিবেশী সুলভ হয়নি, খুব নেগেটিভ তারা কিছু কিছু ক্ষেত্রে রিয়াকশনটা দিয়েছে, এবং বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তারা নানাভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি। যার কারণে আমার হয়তো ভারতের একটা উপলব্ধি যে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো হওয়া প্রয়োজন। এই ভারতের পাশাপাশি আমরা দেখলাম যে আমেরিকা, চীন, তারপরে হচ্ছে রাশিয়া, এই যে সুপার পাওয়ার দেশগুলো, এবং বলা হচ্ছে যে ভূ রাজনীতির একটা খেলা চলছে বাংলাদেশকে ঘিরে, সেটিতে বাংলাদেশ কিভাবে পার্ট হবে? না, এখানে তো বাংলাদেশকে আমাদের তো সবার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, নিজেকে কারোর কাছে বিক্রি করে দেওয়া যাবে না, যাতে আমাদের স্বার্থটা সংরক্ষণ করে আমরা করতে পারি। আজকে দেখেন, যদি শেখ হাসিনা, আপনি একটু চিন্তা করেন হাইপোথেটিক্যালি, যদি শেখ হাসিনার এই ব্রিক্স সম্মেলনে দাওয়াত করতো, উনি তো আগে গিয়ে বসে থাকতেন, আগে গিয়ে কিন্তু যে বসে থাকতেন। কিন্তু আপনি দেখবেন যে একটা স্বাধীন দেশের একটা নির্বাচিত সরকার সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। কারণ আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছে আমার সাথে বৈঠক হলে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে হতে পারে। আজকে দেখেন ভারত কিন্তু তাকে আমন্ত্রণ জানিয়েছে দ্বিপাক্ষিক সম্মেলনের জন্য। আমি মনে করি এইটাই একটা রাষ্ট্রের প্রতি একটা সম্মান দেখানো। তা ভারত যদি উপলব্ধি করে যে না, বাংলাদেশের সাথে মর্যাদার ভিত্তিতে একটা সম্পর্ক তৈরি হবে, আমি মনে করি সেটাকে স্বাগত জানানো। জি হ্যাঁ, মোশাররফ ভাই, ভারতকে ডিল করার ক্ষেত্রে সরকার কি আসলে সঠিক পথে আছে কিনা? আমাকে জিজ্ঞেস করছি। ইয়েস, ও সরি, মানান ভাই, আব্দুল মানান ভাই। হ্যাঁ, না ঠিক আছে, থ্যাংক ইউ। আর সবাইকে ধন্যবাদ জানাই, সবাই তো রাইটলি বলছেন। দেখেন, বাংলাদেশের বর্তমান প্রজন্ম যারা আছে, বিশেষ করে গত 15-17 বছর যারা বাংলাদেশ, যাদের বুঝার বয়স হয়েছে বা ভোটার হয়েছে 15-17 বছর, অর্থাৎ এখন থেকে 18 থেকে যারা 35-40 বছর বয়স, তারা কিন্তু একবারে চোখের সামনে যে ঘটনাগুলো দেখেছে, সেই জিনিসটা কিন্তু রাতারাতি পাল্টে দেওয়া এটা সম্ভব না। এটা ভারত সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। ভারত সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই কিনা, যে বাংলাদেশের সাথে একটা প্রতিবেশী সুলভ আচরণ, ন্যায্যতা, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সম্পর্ক যে মেনটেন করা দরকার, সেই অনুসূচনা বোধও ভারতের হয়েছে কিনা, এই জিনিসটা বাংলাদেশের মানুষ এখনো কিন্তু মনে করছে না। এখনো মনে করছে না। কি কারণে মনে করছে না? দেখেন, একবারেই সম্প্রতি এই আগস্ট মাসের 5 তারিখে এদেশে মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি তার দেশে ইন্ডিয়াতে একবারে সাংবাদিক সম্মেলন করেছে। তারা বলছে এটা তাদের মানে সরকারি বিষয় না, তাদের প্রাইভেট বিষয়। তাই প্রাইভেট বিষয়ে তো মানে বাংলাদেশে যখন একজন আদালতে একজন আইনজীবী কার্লাইলকে যখন আসতে দেওয়া হলো না, তখন উনি কিন্তু সংবাদ সম্মেলন ইন্ডিয়াতে করতে গিয়েছিলেন, পারমিশন নিয়ে উনি নামতে পারেন নাই, ওনাকে কিন্তু নামতে দেওয়া হয় না, সংবাদ সম্মেলন করতে দেওয়া হয় নাই। তাহলে একদিকে আপনি আমাদের যারা ফ্যাসিস্ট, যাদের জন্য আমরা জীবন দিলাম, হাজার হাজার মানুষ আহত হলো,
দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেল, ব্যাংক লুটপাট করলো। এই যে একটা চক্রকে এই প্রতিবেশীরা কি করে রেখেছে, মানে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে। এবং সর্বশেষ ইনকিলাব মঞ্চের উসমান হাদির যে শরীফ উসমান বিন হাদির যে খুনিদেরকে সেখানে কি করা হয়েছে, আশ্রয় প্রশ্রয় দিয়ে সেখানে রেখে দেওয়া হয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে ইন্ডিয়া তার অবস্থান বাংলাদেশের জনগণের কাছে এখনো কি করতে পারে নাই, ক্লিয়ার করতে পারে নাই। এর ভিতর দিয়ে দীনেশ ত্রিবেদী যিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করার পরে কিন্তু এদেশে তিনি তেমন কোনো কিছু ব্রিফ করেন নাই জনগণকে। আবার বিএনপির পক্ষ থেকেও জনগণের কাছে খোলাসা করে কোনো কিছু বলা হয় নাই যে এই বিষয়গুলো আমাদের আলাপ আলোচনা হচ্ছে এবং এই কারণে। আর আজকে যে আপনি টপিকটা করেছেন, এই টপিকটার মানে সূত্র কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যম। তো ইন্ডিয়ান গণমাধ্যম থেকে আমাদের গণমাধ্যমগুলো কি করছে যে এই ইয়েটা করছে। বাংলাদেশে এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিএনপির দল হিসেবে এরকম কোনো মানে তথ্য আমরা মনে হয় পাইনি। আপনারা পেয়েছেন কিনা জানি না। তো এই অবস্থায় এসে একটা মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। আবার মাসুদ কামাল ভাই গল্পচ্ছরও বলতেছিলেন আগে যে না আমি নিশ্চিত যে এটা যাবেন এবং হবে। হ্যাঁ, হতে পারে, এই জাতীয় জিনিস হতেই পারে, কারণ রর প্রধানও এসেছিলেন, হয়তো বা কোনো না কোনো ক্ষেত্রে এখানে কোনো মানে স্ট্র্যাটেজিগতভাবে ওনারা সব কিছু এখন ক্লোজ না করে আলাপ আলোচনার ভিত্তিতে যদি পজিটিভ ফলাফল বাংলাদেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী আনতে পারেন, সেই পর্যন্ত অপেক্ষা করার জন্য হয়তো বা এটাকে কি করে রেখেছেন। তা আমি মনে করি প্রতিবেশী পরিবর্তন করা যায় না, আমি সবার সাথেই একমত। এই প্রতিবেশীদের সাথে বাংলাদেশের মাটি পরিবর্তন করা যায় না, কিন্তু প্রতিবেশীর স্বভাব পরিবর্তনে বাধ্য করা যায়। কারণ প্রতিবেশী মানে যে কাজগুলো করেছে, দেখেন এই স্বভাব পরিবর্তনের জন্য ম্যাডাম জিয়া কিন্তু অনেক বড় রিস্ক নিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি তৎকালীন প্রণব মুখার্জির সফরের সময় যে হরতাল ডেকেছিল বিরোধী দলগুলো, সেই হরতালে যখন হোটেলে ওনার সাথে সাক্ষাৎ ছিল, ম্যাডাম জিয়া কিন্তু সে সাক্ষাৎ কি করেছিলেন, বাতিল করেছিলেন। তার মানে হচ্ছে এই জায়গায় আমাদের কিন্তু ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের জনগণের মান এবং সম্মানকে কিন্তু রক্ষা করেছিলেন। আর বাংলাদেশ এখন কিন্তু শুধু ইন্ডিয়ার দিকে চেয়ে নেই। ইন্ডিয়া তো দীর্ঘদিন ধরে আমাদের মানে দিক থেকে মুখ ফেরাই নিয়েছে। এই দীর্ঘ শেখ হাসিনা মানে 2 বছরের বেশি সময় হয়েছে যে আমাদের ভিসা দেয় না, আমাদের অনেক কিছু দেয় না। তো তারপরেও তো বাংলাদেশ চলছে, বাংলাদেশ তো থেমে নেই। একটা দেশ কখনো থেমে থাকবে না। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের মান সম্মান ইজ্জত পালস সব কিছু হিসাব করে সফর নির্ণয় করবেন। না হলে এই সফর যদি তার জনপ্রিয়তার ক্ষেত্রে এবং দল হিসেবে বিএনপিকে চ্যালেঞ্জে ফেলে দেয়, তাহলে এই সফর বিএনপির জন্য বুমেরাং হবে। জি, মাসুদ কামাল ভাই, শেখ হাসিনার প্রত্যাপনের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানকে ভারতে যেতে মানে তারেক রহমান ভারতে যেতে পারবেন না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এটি বলেছেন যে শেখ হাসিনার প্রত্যাপনের সাথে ভারত সফরের সম্পর্কটা আসলে কি? দেখেন, এখানে নাহিদ ইসলাম যেটা বলেছেন, উনি এনসিপির প্রধান, উনি ওনার মতো বলেছেন, এটা ওনার পলিটিক্স, এটা নিয়ে আমি মানে সিরিয়াসলি নিচ্ছি না। বাট মূল ঘটনা হলো যে এটার সঙ্গে ওটার সম্পর্ক কি? সম্পর্ক নাই, আবার আছে। সম্পর্ক নাই, আবার আছে। মানে আমার ওই ভদ্র মহিলাকে যদি কখনোই ওনারা ফেরত না পাঠান, মানে এটা হলো কি প্রত্যার্পণ, যদি প্রত্যার্পণ না করেন তাহলে কি আমার ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না? ওই মহিলা কি এক নাম্বার ইস্যু হতে পারে? আমি মনে করি না। ওনাকে যদি ফেরত না দেয় আমাদের কি লস হবে? শেখ হাসিনাকে যদি ওরা কখনোই ফেরত না দেয় আমাদের লসটা কি হবে বলেন তো আপনি আমারে? কোনো লস নাই। একজন ভদ্র মহিলার খাওয়া খরচ বেঁচে গেল, ওরা খাওয়াবে দাওয়াবে রাখবে, আমাদের সমস্যাটা কি? এখন এগুলি কোনো বিষয় না। কিন্তু ইস্যুটা হলো কি এখানে জানেন, আমরা যে আবার বলা সম্পর্ক আছেটা কোথায়? আমরা এর মাধ্যমে ওনাদের মানসিকতাটা উপলব্ধি করতে পারি। আমরা তো ওনাদের সঙ্গে বাণিজ্য করতে হবে, আমরা করবো, ওনারাও করবে। ওনাদেরও বিক্রির জন্য জায়গা বাজার লাগবে, আমাদেরও কেনার জন্য জায়গা লাগবে। আমরা একই পেঁয়াজ ভারত থেকে কিনলে আমার লাভ, কারণ এখানে পরিবহন খরচ কম। আমরা তেল ভারত থেকে আমার পাইপলাইনের মাধ্যমে আনতে পারি, পরিবহন খরচ কমে যায়। কাজে এটা আমাদেরও লাভ, আমাদের কোনো সমস্যা নাই। তো আমরা উচিত পয়সায় খামো দই গোয়াল নিয়ে আমার কিসের সঙ্গে একটা কথা আছে না, এরকম টাকা দিয়ে কিনে নিয়ে আসবো, খাবো, প্রবলেম তো নাই কোনো। কিন্তু প্রশ্নটা হলো যদি আমার কাছে বিকল্প থাকে তাহলে আমি যাবো না।
কারণ উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমাদের একটা প্রাপ্য জিনিস উনি আমাদেরকে দিচ্ছে না। যেমন ধরেন শেখ হাসিনার ব্যাপারে যেমন তোমার আছে, হাদির যে অভিযুক্ত ব্যক্তি, তাকে আপনি দিবেন ধান, বলবেন যে না এগুলো আইন কানুন আছে, অমুক আছে তমুক আছে, সবই আছে। যদি আপনি আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান, হাদির খুনিকে তো আপনি কালকে পাঠাতে পারেন, পারেন না? পাঠাচ্ছেন তো আগে, আমরা পাঠাই নাই, আমরা তো পাঠাইছি, আমরা অনুপ চেটিয়াকে পাঠাই নাই, পাঠাইছি তো। তাহলে চাইলে পাঠাতে পারেন, আর যদি পাঠাতে না চান অজুহাতের পর অজুহাত দিতে পারেন আপনি। তো আমার কথা হলো কি, এই বিষয়গুলিও কিন্তু আলোচনার বিষয়। তারেক রহমানের সঙ্গে আলোচনা বসেন নরেন্দ্র মোদী, দুই দেশের দুই সরকার প্রধান, তারা যদি বসেন অনেক কিছু হতে পারে। আচ্ছা, অনেক কিছু হতে পারে, না হওয়ার তো কোনো কারণ দেখি না। কিন্তু কারণ আমি যতটুকু শুনেছি এর মধ্যে, কালকে আমি দেখলাম তো ওদের রাজ্যসভায় ওদের যিনি ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি কিন্তু অনেক কথা বলেছেন এবং অনেক ইঙ্গিত দিয়েছেন। সেটার মধ্যে আমি যে কারণে বলতেছি যে এগুলি হলো গিয়া হয়তো ওনারা বলতে চাচ্ছেন, তারেক রহমানকে লোভ দেখাচ্ছেন না, তবু পরে সে বলতেছেন যে আমরা এগুলি করবো, অলরেডি করা শুরু করবে তারা। যেমন অনেকগুলি ক্ষেত্রে ওদের কিন্তু এম্বার্গো ছিল, আমাদের অনেক পণ্য বলছে না এরা এই সীমান্ত দিয়ে ঢুকতে পারবে না, ওই সীমান্ত দিয়ে ঢুকতে হবে, তার মানে ওটা ঢুকলে আমাদের আর লাভ হবে না, তখন পরিবহন খরচ বেড়ে যাবে। আবার অনেকগুলো তারা নিবে না বলেছিল অনেক কিছু আমাদের কাছ থেকে। তো সেগুলি যদি তারা এম্বার্গো উঠিয়ে দেয়, তাহলে কি এম্বার্গো উঠিয়ে দিলে আমাদের বিরাট কিছু হয়ে যাবে তা না, কিন্তু এর মাধ্যমে মানসিকতার যে পরিবর্তনটা সেটা কিন্তু ক্রমশ দৃশ্যমান হবে। তো আমি এগুলিকে পজিটিভলি দেখি। আমি মনে করি যে যদি ওনাকে মানে মাসুদ কামাল ভাই, আপনি বলছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনাই প্রথম বা প্রধান কোনো ইস্যু হতে পারে না, কিন্তু এই কদিনে বা এই 2 বছর 6 মাসে দেখলাম যে একজনকে নিয়েই আলোচনা, এটা আলোচনা ইস্যু নাই, তো এই জন্য করে এটা। আচ্ছা, তবে এই আলোচনা কে করে? বিএনপি করছে না, বিএনপি তো করে না, করে কে? এনসিপি করে। কি কারণে করে? তাদের তার কোনো রাজনীতি নাই, তাদের তো তিনটে রাজনীতি, আর কোনো রাজনীতি নাই তো এনসিপির, এই জন্য করে। এইটা আমাদের মূল ইস্যু না। শেখ হাসিনা, শুনেন, শেখ হাসিনা আইন আপনি কি করবেন? কথাটা খেয়াল করেন। যখন শেখ হাসিনা দিয়ে আইন আনলে আপনি কি করবেন? আইনে নিয়ে তাকে ফাঁসি দিবেন, বিচার কার্যকর করবেন, অথবা সে আপিল করবে। অনেকে বলতেছে না আপিল করতে পারবে না, কারণ 30 দিন পার হয়ে গেছে, আপিল তো করে নাই, এখন আর কিছু করতে পারবে না, আপিল করতে পারবে। হ্যাঁ, এগুলি যারা বলে তারা এখানে কথা বলে। ভাই আপনি যদি না করতে পারতো, বাচ্চুরা জায়গায় কি হয়েছে? তার ফাঁসি হাতে হয়েছিল না? সে কি এখন জেলখানে আছে না বাইরে ঘুরতেছে? কোন আইনে? ভাই এগুলো অনেক কিছু হয়, সরকার চাইলে অনেক কিছু হয়, কাজে ওইগুলি বলে লাভ নেই। কিন্তু যখন তারা আপনি আনবেন, আনার পরে আমি বলবো বরঞ্চ আমি তো মনে করি তারা না আনার সুবিধা। কারণ আনলে পরে কি হবে? আনলে পরে কিন্তু বিএনপি একটা চাপের মুখে পড়ে যাবে, তাকে সে কি করবে? এবং তাকে যখন সে কিছু একটা করতে যাবে, ভাই এই দেশে তো আওয়ামী লীগের অনেক সমর্থক অনেক আছে, কাজেই ওইটাও তো বিএনপিকে বাস্তবতা ভাবতে হবে ভাই। সবকিছু আইন দেওয়া হয় না, অনেক কিছু বাস্তবতা ভাবতে হয়। জি, মোশাররফ ভাই, অত সহজ হবে না। ওই যে মাসুদ কামাল ভাই বলছিলেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেয়ে না আনাটাই বেশি সুবিধা। না, এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। নিশ্চয়ই দেশে যখন চলে আসবে, একদিকে যেমন শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবে, পাশাপাশি এই ব্যাপারেও তো তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবে। তো শুধু এখানেতে দ্বিমুখী সংকট আছে এটা। তবে আমি মনে করি এই ভারতের যে আজকে আগ্রহ, এই আগ্রহটা ওই দেশের নাগরিকদেরও কিন্তু একটা বিরাট ডিমান্ড আছে। আমরা দেখি যে কলকাতার যে যারা কাস্টমার, এর মধ্যে 80% বাংলাদেশি। আজকে আমরা পত্রপত্রিকায় দেখি যে কলকাতা নিউ মার্কেট নীরব, অনেক দোকানের মানে দরজা খুলতে পারছে না, কাস্টমার নেই। তো সুতরাং এই ধরনের, আবার দেখবেন চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ লোক ভারত যাচ্ছে, বিষয় কারণে অনেক লোক যেতে পারছে না, ওদের হাসপাতালগুলো এখন অনেকটা রুগ্ন হয়ে যাচ্ছে। তো সামগ্রিক দুই দেশেরই কিন্তু স্বার্থ এখানে আছে। স্বার্থ এই যেমন আমরা এখন একটা গ্যাস প্রবলেমে পড়েছি বাংলাদেশ। দেখেন, আমি দেখলাম ওই দিনও যে ভারতের পাইপের মাধ্যমে গ্যাস আনার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করছে। তো সুতরাং আমি মনে করি স্বার্থই, তবে ভারতেরও উচিত, কারণ আমাদের সাথে তাদের এই যে যুদ্ধবন্দী প্রত্যাবর্তন আইন আছে। এক সময় যেটা মাসুদ কামাল ভাই বলেছে, অনুপ চেটিয়া যেমন এখান থেকে ফেরত গেছে, আবার মনে দেখবেন যে শেখ মুজিবুর হত্যা মামলার আসামি ক্যাপ্টেন মাজেদ মনে হয়, মাজেদ, তাকেও কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে। আরও অনেক আসামির যারা অন্যান্য শীর্ষ সন্ত্রাসী এদেরকে নিয়ে আসছে।
সুতরাং আপনি একদিকে আইন মানবেন, অন্যদিকে মানবেন না, এটাও তো আপনার একটা ডাবল স্ট্যান্ডার্ড, এটাও তো মানুষ ভালোভাবে নেবে না। তো ভারতের মতো যারা দাবি করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র তো এই ধরনের একটা ভূমিকা প্রত্যাশা করে না। আমার মনে হয় দুই শীর্ষ নেতার যদি বৈঠক হয় এইসব জটগুলি অনেকটা খুলতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। জি মানন ভাই, ভারত সবসময় মানে দ্বিচারিতা করেছে বিভিন্ন ইস্যুতে। আপনিই বলছিলেন যে অনেকগুলো বিষয়ের কিন্তু তাদের অবস্থান ভারত এখনো পরিষ্কার করেনি। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরে কি মানে যদিও প্রথমেই এই প্রশ্নটা করেছিলাম বরফ গলবে কিনা দুই দেশে? বরফ যে সফরের আগেও যে কিছু গলছে না তা না, বরফ গলছে বলেই তো একটা সফরের একটা কথা এখানে আসছে। তবে তাদের মানসিকতার যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা কিন্তু খুব দুঃখজনক। এটা 47 থেকে শুরু করে নিয়ে আপনি যদি 24 পর্যন্ত নিয়ে আসেন, বরাবরই তারা আমাদের যে বন্ধু ছিল এটা তারা প্রমাণ করতে পারে নাই। যদিও বড় সড়ো জোরে সোরে করে বলা হয় 71-এ তারা আমাদের অনেক কিছু করেছে, আবার অনেক কিছু লুটপাট করেও নিয়ে গেছে, এবং যার কারণে শেখ মুজিবুর রহমানের মতন মানুষ এবং বাংলাদেশের মেজর জলিলরা সেদিন দাঁড়িয়ে গিয়েছিলেন এবং তাদেরকেও রাজাকার আখ্যায়িত করা হয়েছে। বাংলাদেশের সেই জায়গায় তারা কিন্তু তাদের মানসিকতার বন্ধুসুলভ মানসিকতার সেই পরিচয়টা ধরে রাখতে পারেন নাই, 71ও পারেন নাই। আবার পরবর্তীতে দেখেন শেখ মুজিবুর রহমান এবং রক্ষী বাহিনী এবং আওয়ামী লীগ ওই সময় যে মানে বাকশাল কায়েম করে বাংলাদেশের যে হত্যাকাণ্ড জাসদ সহ বাংলাদেশের জনগণের উপরে চালিয়েছে, এই ব্যাপারেও কিন্তু তারা নীরব থেকেছে। এই জায়গায় তারা ইয়ে দিয়েছে। আবার গত 17 বছর বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ড এবং মানে নির্বাচনবিহীন যেই মানে বিনা ভোটের নির্বাচন, রাতের একদিন আগের নির্বাচন, নিশিরাতের নির্বাচন, এই সবগুলোকে সাপোর্ট করেছে। মূলত এইগুলো করে ভারত তার নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়েছে, বাংলাদেশের জনগণের স্বার্থকে কখনোই প্রাধান্য দেয় নাই, যেটা ভাইও বলেছেন তার সিংকে ইয়ে করেই করেছে। ভারত তো তাদের দেখেন দেশের জনগণের স্বার্থই দেখবে, আমাদের তো উচিত আমাদের দেশেরটা দেখা। বাট আপনি যখন বন্ধুত্ব চাইবেন, বন্ধু যদি আপনি হন, তাহলে আমি আজকে একটা ভিডিও দেখলাম যে একজন মুসলমান আর একজন হিন্দু বন্ধুত্ব, তো মুসলমানের জানাজা হচ্ছে, হিন্দু বন্ধুটা দূর থেকে দাঁড়িয়ে কিন্তু দেখছে, সে জানাজায় অংশগ্রহণ করে নাই, বাট তার যে সমবেদনা সে কিন্তু প্রকাশ করছে, এটা সাইন অফ ফ্রেন্ডশিপ। আপনি দেখেন, আপনি কয়দিন আগেই পুশিন করছেন, সারা বাংলাদেশের সীমান্তগুলোকে কি করে ফেলা হলো, মানে অস্থির করে ফেলা হলো, এবং ফেলানিদেরকে হত্যা করে যে জোলাই রাখা হয়েছে, এগুলো তো বাংলাদেশের জনগণ কখনো ভুলতে পারে না। আজকে এই জায়গাগুলো ইন্ডিয়া কিভাবে নিচ্ছে? ইন্ডিয়াকে আমাদেরকে তাদের গরম দিয়ে, অস্ত্র দিয়ে, অথবা অন্য কোনো ভয় দেখিয়ে আমাদেরকে মানে বাগিয়ে নিতে চায়, সেই দিন তো নাই। সেই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। বাংলাদেশের হাসপাতালগুলোর বিকল্প হয়েছে, আরও হাসপাতালের জায়গা তৈরি হয়েছে, প্লাস বাংলাদেশে আধুনিক মানের আরও হাসপাতাল চায়নার সহযোগিতায় প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য ওই দেশের আলু পেঁয়াজের পরিবর্তে অন্য জায়গায় আমরা চলে গিয়েছি, আরও অনেক জায়গায় যাচ্ছি। কিন্তু ইন্ডিয়ার যে অবস্থা তো রয়েছে, দেখেন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে যে যিনি বর্তমান মানে মুখ্যমন্ত্রী হলেন নতুন, শুভেন্দু মুখোপাধ্যায়, উনি দেখেন অধিকারী, উনি কি বললেন? উনি বললেন যে শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে নামাই নিয়ে আসবেন তারা, এবং তিনি মানে মর্যাদার সাথে যাবেন। তো একজন মুখ্যমন্ত্রী হয়ে নির্বাচিত হয়ে এই কথাগুলো বলছেন কেন? এটা তো মোদী সরকারেরই পার্ট, এবং দীর্ঘ লড়াইয়ের পরেই কিন্তু তারা এখানে জয়লাভ করেছে। তাহলে মুখে তারা যা বলছে, তাদের অন্তরের ভিতরে কি আছে, এই জিনিসটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট না। তো আমি মনে করি এই অবস্থায় প্রধানমন্ত্রীর সফর না হয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা টিম বা কিছু সফরের অন্য বিকল্প হয়ে যদি একটা বরফ গলা শুরু হয়, সম্মানজনক জায়গায় যে তাদের অবস্থান পরিষ্কারের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইন্ডিয়ায় সফর হওয়া উচিত। জি মাসুদ কামাল ভাই, প্রধানমন্ত্রী না গিয়ে একটা টিম পাঠানোর কথা বলছেন মান্নান ভাই। না, এটা হতে নাগরিক হিসেবে বলছি, এটা কিন্তু আমার দলীয় স্টার না, দলীয় ব্যাপার দল না, এটা আমরা কোনটা দল কোনটা নাগরিকের আমি ক্লিয়ার করলাম, যেহেতু আমি ব্যক্তিগতভাবে বলছি। না, মান্নান ভাই যেটা প্রস্তাব, এটা একটা প্রস্তাব হতেই পারে, উনি তো একটা প্রস্তাব দিতে পারেন, কিন্তু আমি মনে করি কি এটা প্রতিদিন আপনি মিটিং করতে পারবেন না। আমি ভারতীয় পত্রপত্রিকায় যে রিপোর্টগুলি পড়লাম, সেখানে এটা বলা হয়েছে যে তারাও জরুরি ভিত্তিতে চাচ্ছে যে ব্রিক্স সম্মেলনের আগেই নরেন্দ্র মোদীর সঙ্গে ওনার বৈঠক হোক। মানে এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকার রিপোর্ট, আমাদের এখান থেকে কিন্তু এখনো কিছু মানে কিছু বলা হয় নাই।
কাজে এগুলো নিয়ে আমাদের আলোচনাটা টু আর্লি হয়ে যাচ্ছে কিনা আমি জানি না। তবে ভারতের মিডিয়ার যে সংবাদ আর কি, এবং সেখানে এটাও বলা হচ্ছে যে একজন প্রাইম মিনিস্টার তো ভাই অনেক আগের থেকে অনেক প্রোগ্রাম থাকে, কর্মসূচি। তো মানে আপনার ব্রিক্সের পরে নরেন্দ্র মোদীর মানে টানা অনেকগুলি প্রোগ্রাম আছে, তার মানে ওদের মধ্যেও এক ধরনের তাগিদ আছে। দেখেন আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ যাচ্ছে আজকে প্রায় 2 বছর। এই 2 বছরে কি ভারতের কোনো লস হয় নাই? মুশারফ ভাই তো বললেন ভাই লস হয় নাই, কিছু হয়েছে, কিছু লস কি আমাদেরও হয় নাই, হয়েছে। তো এই যে মানে সম্পর্কটা কেন খারাপ এটাও কিন্তু ক্লিয়ার না। ভারত ক্লিয়ার না কেন? প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের সময় খারাপ ছিল, ওইটা ঠিক আছে। ঠিক আছে কেন? তাদের পিয়ারের লোককে সরাই দিছে, কিন্তু মন খারাপ তো হবেই ভাই। তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, আর ওনারা খারাপ রাখার চেষ্টা করছে, ওইটা ঠিক আছে মানলাম। কিন্তু দেখেন আপনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের জয়শঙ্কর নিজে চলে আসছেন। কি কারণে আসছেন? এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে এই সরকার, তোমরা যদি গভর্নমেন্টে আসো তোমাদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। স্বাভাবিক, এটা তো ইন্ডিকেশন তো, তাই না? তো এবং যদি স্বাভাবিক ভালো সম্পর্ক রাখা হয়, তাহলে এখন কথা হলো কি, এটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাব? এটা কি আওয়ামী লীগের মতো সম্পর্ক হবে? না, এটা জীবনও হবে না, কারণ দলটা তো আওয়ামী লীগ না। তারেক রহমান তো শেখ হাসিনা না রে ভাই। এটা ওরাও বুঝে এবং আমাদের জনগণও বুঝে যে সম্পর্কটা তাদের সঙ্গে যেটা ছিল ওই সম্পর্কটাকে কোনোভাবে সম্মানজনক সম্পর্ক ছিল না, এটা মানতে হবে। তা ভাই এর মানে আবার যে কথাগুলি অন্তর্বর্তী সরকার বলছে অতটাও না। এই যে বলছে না, আমি একবার দেখলাম যে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা মাঝখানে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিল যে ভারতের সঙ্গে আমাদের কতগুলি দাসত্ব চুক্তি ছিল, আমরা আমাদের কতগুলি বাতিল করেছি, সে দিয়ে দিল। পরে দেখা গেলো কি সে যে তালিকা দিছে ওগুলি বাতিল হয়ই নাই, ওরকম কোনো চুক্তি ছিল না। ওইটা আবার পরের দিনই কে বললো? ওই সরকারেরই পররাষ্ট্র উপদেষ্টা বললো। কাজেই ওই ধরনের নাটকও হয়েছে। কাজে আমি মনে করি কি জানেন, যে কতটা দাসত্ব চুক্তি ছিল, দাস হয়ে গেছিলাম, হ্যান হয়ে গেছিলাম, এগুলি যত বলে তত না। বরঞ্চ যদি লজিক দিয়ে বলি আমি, যে আমাদের দেশে দাসত্ব চুক্তি যদি কিছু হয়ে থাকে সেটা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে আমেরিকার সঙ্গে। কিন্তু রাজনৈতিক দলগুলো চুপচাপ কেন তাহলে? তো আমেরিকায় চুক্তি নেওয়া, এটা হলো রাজনৈতিক দলগুলোর, এটা হলো আমি মনে করি সাধারণ, আমি একজন নাগরিক হিসেবে বলি, এই জন্য বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, এনসিপি বলেন, এই দলগুলির প্রতি আমার মতো মানুষের ঘৃণা ছাড়া আর কিছু নাই। তারা কেন এটা নিয়ে কোনো আলোচনা করে না? কেন তাদের মেরুদণ্ড এতটা টাইট হয়ে গেল, এত দুর্বল হয়ে গেল? জামাতের আমির একবার একটা কথা বলছে যে আমি কার সঙ্গে আমাদের সঙ্গে কোনো আলাপ হয় নাই। খলিল সাহেব দাবি করছিল যে আমি তার সঙ্গে আলাপ করে নিয়েছি। আমির সাহেব একবার বলছিল আলাপ হয় নাই, কিন্তু তারপরে তারা সংসদের নিয়ে কোনো কথা বললো না, প্রকাশ্যে কিছু বলতেছে না। বিএনপি তো বলেই না, বিএনপি তো খলিল সাহেবরে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে ফেলাইছে। কেন বানাইছে? আমি মনে করি এটা বিএনপির এই ব্লান্ডার। এই জন্য বিএনপিকে এক সময় ফল ভোগ করতে হবে। জি মোশাররফ ভাই, ভারত কি তাদের অভ্যাস বদলাবে কিনা? মানে তারা যে দৃষ্টিতে বাংলাদেশকে দেখে সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন এই 2 বছরে তো আমরা এখন পর্যন্ত দেখিনি কিছু একটা। না, ইদানিং একটু তাদের এই যে আপনার এই গভর্নমেন্টে আসার পর তাদের একটু চেঞ্জ হচ্ছে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। যেমন এই যে আপনি মনে করেন তাদের আগ্রহ বাংলাদেশের সাথে একটা সম্পর্ক তৈরি করা, তারপর আমাদের বাণিজ্যের ক্ষেত্রেও কিছু কার্যক্রম চলছে যে এটা ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় একটা টোটালি স্টপ ছিল। যেমন গতকালকে দেখলাম আমাদের মরিচের ক্রাইসিস দেখা দিয়েছে, 8 টন না 10 টন মরিচ পাঠিয়ে দিয়েছে। তো সুতরাং ইতিবাচক কিছু দেখা যাচ্ছে, কিন্তু মূল বক্তব্যটা হলো যে আমাদেরও কিন্তু এখানে কিছু স্বার্থ আছে। আপনি দেখেন, আমি যতটুকু মানে এবছরই তো গঙ্গা চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হতে হবে ডিসেম্বরে। আপনি যদি একটা দ্বিপাক্ষিক সম্পর্কটা যদি উন্নতি না করেন তাহলে এইসব সংকট তো আরো দীর্ঘমেয়াদী দানা বাঁধবে। সুতরাং স্বার্থ কিন্তু আমাদের আছে, গঙ্গা চুক্তি করতে হবে আমাদের, তিস্তা যদিও আমরা এখন ব্যারেজ নির্মাণের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি, তো সুতরাং এখানে যদি ধরেন আমরা গঙ্গা চুক্তি তাদের সাথে করতে হবে, আবার তিস্তা যদি আমরা করে ফেলাই সেক্ষেত্রে ভারত একটা টেনশনে পড়ে যাবে। তা সামগ্রিকভাবেই কিন্তু আমাদের সম্পর্কটা বিল্ড আপ যদি আমরা করতে পারি দুই আন্তরিকতার সাথে, ভারত যদি তার দাদাগিরিটা চেঞ্জ করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ অনেক ক্ষেত্রে উপকৃত হবে, তারা উপকৃত হবে। কিন্তু এখন ব্যাপার হলো যে এই দিকে ভারত কতটুকু হাঁটবে, এটা হলো মূল ব্যাপারটা। কিন্তু আমরা দেখলাম যে জুলাই গণঅভ্যুত্থানের পরে
ভারতের সঙ্গে যত চুক্তি আছে সকল চুক্তি বাতিলের দাবি জানানো হলো, বলা হলো যে মাসুদ কামাল ভাই কি বলছিলেন যে দাসত্ব চুক্তি, না এটা কেউ কেউ বলেছে। হ্যাঁ কেউ কেউ বলছেন এটা দাসত্ব চুক্তি, কিন্তু মাসুদ কামাল ভাই বলছেন যে সবচেয়ে যদি দাসত্ব চুক্তি করা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সময় না, আমেরিকার এখন- সাথে। এখন- কিন্তু রাজনৈতিক দলগুলো নিশ্চিত আমি জানি না, মাসুদ ভাই হয়তো বলতে পারে। আমি জানি যে ইন্টারন্যাশনাল কোন চুক্তিটা হয় স্টেট টু স্টেট, চিটু আমরা যেটাকে বলি। তো আপনার সেই চুক্তি বাতিল করার সক্ষমতা কি আছে? আমার তো মনে হয় নাই। হয়তো চুক্তির গতি আপনি স্লো করে দিতে পারেন, হয়তো বাস্তবায়নের সময়টা লেংদি করতে পারেন, কিন্তু সামগ্রিক চুক্তি বাতিল করার, তাইলে আমরা তো বহুবার আপনার মনে আছে ওই পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে আওয়ামী লীগ যখন হলো বহুবার আমরা বলেছিলাম চুক্তি বাতিল করে দেবো, কিন্তু আমরা কি পেরেছি? পারিনি। সুতরাং ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট বাতিল করা যায় না, বরং এটাকে আপনি স্লো করতে পারেন, এটাকে বাস্তবায়নের জন্য আরো সময় নিতে পারেন। এই ক্ষেত্রে তো কিছু বাধা ধরা নিয়ম আছে। মানন ভাই, আপনারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গরম গরম কথা বলেন, কিন্তু আমেরিকার সাথে এত বড় একটা চুক্তি হলো, চুপ ছিলেন কেন? না, আমরা চুপ থাকি নাই তো। আপনি টেলিভিশনগুলো দেখেন, বিভিন্ন সমাবেশ এবং অন্যান্য জায়গায় দেখেন, আমরা বক্তব্য দিয়েছি। এখন যেটা হয়েছে, যেটা করা হয়েছে, জামাত ইসলামীকে উপরে দোষ দিয়ে যে আমাদের সাথে আলোচনা হয়েছে, আমরা কিন্তু ওপেনলি বলেছি এটা নিয়ে আমাদের সাথে আলোচনা হয় নাই। বরঞ্চ যারা এই চুক্তিতে কি করেছেন, ভূমিকা রেখেছেন, তাদেরকে বিএনপি রিওয়ার্ড দিয়েছে, পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের হাতে তুলে দিয়েছে। কাজেই মানে জামাত ইসলামীর অবস্থান এখানে বাংলাদেশের জনগণের পক্ষেই আছে। আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই যে আজকে ইন্ডিয়া যে সম্পর্কটা এখানে পুনর্গঠন করতে চাচ্ছে বা পুনর্নির্মাণ করতে চাচ্ছে, সেই সম্পর্কের উদ্দেশ্য যদি এরকম হয় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন সুদূর ভবিষ্যতে, তাহলে এটা বাংলাদেশের যে রক্ত আমরা দিয়েছি এই ফ্যাসিস্ট মোকাবেলায়, সেই রক্তের সাথে আমাদের কী হবে, গাদ্দারি হবে, সেইটা বুঝেই আমাদেরকে সেই সম্পর্ক উন্নয়ন। এই জন্য এনসিপির নেতারা কিন্তু যেটা বলছেন এটা রাইটলি বলছেন যে এই জায়গা থেকে তারা কিন্তু কাউকেই কি করেন। আজকে শেখ হাসিনাকে নিয়ে তাদের একটা স্ট্যাটাস আছে, তারা কিভাবে রাখছেন বা কেন রাখছেন এটা নিয়ে কিছু বক্তব্য আছে, কিন্তু আদার্স যে সমস্ত হাজার হাজার নেতাকর্মী যারা অপরাধী এবং তারা কোন স্ট্যাটাসে ওই দেশে বসবাস করছেন এবং আসেন, মিটিং সিটিং করছেন, ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়া কিন্তু কিছুই বলছে না। পুশিন করছে সাধারণ নাগরিককে, অন্য কোনো এই জাতীয় কালপিট এবং যারা এখান থেকে পালিয়ে যে মানে সেখানে আশ্রয় প্রশ্রয় আছে তাদের কাউকেই পুশিন করা হচ্ছে না। এর দ্বারা বোঝা যায় যে মূলত এখানে একটা খেলা চলছে, এই খেলার অন্তরালে একটা পরিবেশ তৈরি করে নিয়ে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগকে এখানে পুশিন করে দিয়ে এখানে পুনর্বাসন করার একটা পরিকল্পনা নিতে পারে। তার কিছু আলামত আমরা দেখতে পাই। দেখেন, রিসেন্টলি ইন্ডিয়ান একজন সাংবাদিক কিন্তু সালাউদ্দিন সাহেবকে মানে ইঙ্গিত করে বলেছেন যে আপনি যখন শিলং ছিলেন আপনি তো হাত পায়ে ধরেছেন যে বাংলাদেশে আপনাকে যদি পাঠাই দেওয়া হয় আপনি জীবনের নিরাপত্তা থাকবে না, বাংলাদেশের র্যাব আপনাকে এখানে দিয়েছে, আপনি তো ভারতকে হাত পায়ে ধরে কিভাবে এই দেশে ছিলেন আমরা সেগুলো ফাঁস করে দেব। আবার এটাও তো অনেক সাংবাদিকরা, ভারতীয় সাংবাদিকরা রেখেছেন যে 5ই আগস্টের পরে লং টাইম প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনি লন্ডন থেকে বাংলাদেশে আসেন নাই যতক্ষণ না ইন্ডিয়ার কোনো সিগন্যাল পেয়েছেন। এটা তারা দাবি করে, আমরা জানি না, এটা বিএনপি বলতে পারবে। বাট সেই সমস্ত কোনো দেন দরবার যদি নির্বাচিত হওয়ার আগেই থেকে থাকে সেইগুলো বিএনপি ভালো বলতে পারবে, প্রধানমন্ত্রী বলতে পারবে। সেটার মাধ্যম দিয়ে বাংলাদেশের জনগণ যদি লাভবান না হয়, এই সফরের মাধ্যম দিয়ে ইন্ডিয়ার মনোভাবের যদি পরিবর্তন না হয়, এই সফরটাই বুমেরাং হয়। আমরা শেষের দিকে চলে আসছি। মাসুদ কামাল ভাই, আসলে এই প্রসঙ্গটা বারবারই আসে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতে পারে ভারত, মানে একটা পার্শ্ববর্তী দেশ চাইলেই কি আরেকটা দলকে, যিনি পতিত ফ্যাসিস্ট তারা পালিয়ে গেছেন, তাদেরকে আবার পুনর্বাসন করা সম্ভব? দেখেন, পুনর্বাসন শব্দটা কিভাবে আপনি ইউজ করবেন আমি জানি না, কারণ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই, আদালতে আছে বিষয়টা। আদালত যদি বলে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তাহলে পুনর্বাসনের শব্দ প্রয়োগ করা তো কোনো অর্থই হয় না। বিষয়টা হলো আপনার যে ভারত কি চায় কিনা। হ্যাঁ, ভারত চায়। ভারত সবসময় চায় যে এই দেশে তার অনুগত একটা দল থাকুক, এবং আওয়ামী লীগের আনুগত্য তো প্রশ্নাতীত, এটা তো অস্বীকার কোনো উপায় নাই। আমি যা দিয়েছি কেউ তা দিতে পারে নাই, পারবেও না। এইটা নিয়ে নানা ধরনের কথা বলা হয়। ইদানিং দেখি আবার নতুন এক ধরনের ভিডিও দেখায়
যে উনি নাকি এটা বলতে চেয়েছেন যে আমাদের এখানে ওদের যে আপনার এই আসাম এলাকায় উলফা টুলফা এগুলো আমরা যে সুযোগ দিচ্ছি না, এটাই বোধহয় উনি মিন করছে। যে মিনই করুক ভাই, যেই মিনই করুক, কথাটা হলো ভারতের কাছে আওয়ামী লীগ যতটা অনুগত ছিল রাজনৈতিক দল হিসেবে, এরকম দল তো দ্বিতীয়টা ভারত পাবেও না, পায়ও নাই, তারাও বিশ্বাস করে এটাই। কিন্তু এই দলটা এখানে সক্রিয় থাকলে ভারত তো খুশি হবে, তারা সেই চেষ্টা করতেই পারে। এটা করার কোনো অস্বাভাবিক ব্যাপার না, কিন্তু এটা করতেই পারে। আবার আমাদের হাসনাত আব্দুল্লাহর দল যেটা আছে, তারাও এই চেষ্টা করতে পারে যে সেভেন সিস্টার্স এটা সবসময় আওলার লেগে থাকুক, কারণ এটা তো উনি প্রকাশ্যই বলছেন তো, উনি তো পাগল না, সুস্থ মস্তিষ্কের একজন লোক, যাকে জনগণ এমপি নির্বাচিত করছে, সংসদে কথাবার্তা বলেন, উনি যেটা বলছেন, কাজে যার যার মতলব তার তার কাছে, ওটা নিয়ে আমার কোনো আলোচনা নেই। শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্ল্যানটা কি? এইটা আমি বলতে পারবো, এটা ভারত বলতে পারবে ভালো। তবে একটা জিনিস হলো কি, আমি যেটা মনে করি, ওই যে একবার অনেকদিন আগে মানে আপনার যুক্তরাষ্ট্রে একটা ঘটনা, জোকস কিনা আমি জানি না, কেউ একজন বিদেশি একজন লোক তাদের খুব অনুগত ছিল, তারাই নাকি বের করে দিয়েছিল, তো তাকে বলছিল যে ওকে নিয়ে আমরা তো মাথায় ঘামাচ্ছি কেন, ও তো একটা বাস্টার্ড। তখন ওই প্রেসিডেন্ট ওই সময় যে ছিল জনসন নাকি যেন, উনি বলছিলেন হ্যাঁ বাস্টার্ড, কিন্তু সে আমাদের বাস্টার্ড। এখন শেখ হাসিনাকে নিয়ে কি মানে প্ল্যান, এটা তো ভারত বলতে পারবে। জি, মোশাররফ ভাই, মান্নান ভাই বলছিলেন যে কোন দলের অবস্থান, বা তার দলের নামটাই উল্লেখ করেই বলেছেন যে জামাতের অবস্থান সবসময় জনগণের পক্ষে। আপনারা আসলে কাদের যে কোনো দল যখন রাজনীতি করে অবশ্যই জনগণকে যদি আপনি টার্গেট না করেন, তার রাজনীতি করার তো কোনো সুযোগ নেই। এই যে আওয়ামী লীগ 15 বছর যে আমাদের উপর অত্যাচার নির্যাতন করছে, তারাও তো বলছে আমরা জনগণের দল, এবং সবচেয়ে পুরনো দল বাংলাদেশের। তো সুতরাং জনগণকে তো সবাই সামনে রেখেই কথাবার্তা বলবে। কিন্তু এখানে আমার বক্তব্যটা স্পষ্ট, সেটা হলো শেখ হাসিনা একটা বিরাট গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের ইনস্টিটিউশনগুলোকে নগ্ন দলীয়করণ করেছে। এগুলির জন্য কি সে পে করবে না? উনি বারবার একটা কথা বলতো, আপনার নিশ্চয়ই মনে আছে, যে আইনের শাসন কায়েম করবে। তো উনি যদি সে আইনের শাসনে কায়েম করতে চায়, বিশ্বাস করতে চায়, তাহলে তো ওনার বাংলাদেশে ফিরে এসে আদালতকে ফেস করা উচিত। আমরা করবো, উনি ঠিক আছে বাংলাদেশে ফিরে আসুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু উনি এসে আইনের কাছে আত্মসমর্পণ করবে। যদি আদালত তাকে নির্দোষ বলে রায় দেয়, আমরা অবশ্যই মেনে নেবো, আমরা তো আইনের শাসনে বিশ্বাস। শেখ হাসিনা যদি ফেরে, তাহলে সবচেয়ে বিপাকে পড়বে সরকার, এমনটা কিন্তু বলা হচ্ছে। না, এখন একটা গভর্নমেন্ট তার তো নানা শক্তিকে মোকাবেলা করে ক্ষমতায় থাকে, দেশের মধ্যে তো ইন্টারনাল নানা অপশক্তি আছে। তো আজকে তো শেখ হাসিনা বাংলাদেশের শত্রু, এটা তাই না। আমার মনে হয় ওনাকে বিএনপি না, শুধু বিএনপি একা না, বাংলাদেশে উনি আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ওনাকে যেমন 5 তারিখ প্রত্যাখ্যান করেছে, আগামীতে ইনশাল্লাহ করবে। মাসুদ কামাল ভাই, খুব সংক্ষিপ্ত সময় আছে, আমরা অন্য একটা বিষয় দিয়ে শেষ করতে চাই। কে হচ্ছেন বিএনপির মহাসচিব? এটা নিয়ে ব্যাপক আলোচনা, আপনার কোনো ধারণা আছে কিনা কে হতে পারে? এটা আমার কোনো ধারণা নাই। এটা আসলে ওই যেরকম কয়েকদিন আগে বলা হয়েছিল না, কে হচ্ছেন প্রেসিডেন্ট, কেবলমাত্র তারেক রহমান জানেন। কে হচ্ছেন মহাসচিব, এটাও কেবলমাত্র তারেক রহমানই জানেন। তবে আমার একটা মানে আপনার থাকবে, মানে চাহিদা থাকবে একজন আমি বিএনপি করি না, কিন্তু তারপরেও জনগণ হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি চাইব যে এমন কাউকে আপনারা দলের মহাসচিব বানান, যার সঙ্গে দলের একদম মাঠ পর্যায় পর্যন্ত একটা যোগাযোগ আছে। এটা খুব জরুরি, কিন্তু যাকেই বানান তার সঙ্গে যেন মাঠ পর্যায়ে। কারণ দেখেন, আমি একটা কথা বলি, বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বাংলাদেশে ভাই চাঁদাবাজি হয়, এবং সেই চাঁদাবাজি এখন বিএনপির নেতৃত্বে হচ্ছে, বিএনপির লোকজনই করতেছে। এইগুলোকে থামানোর জন্য, এগুলোকে কন্ট্রোল করার জন্য এমন একজন মহাসচিব দরকার, যার নাকি প্রত্যন্ত এলাকায় পর্যন্ত তার একটা নিয়ন্ত্রণ আছে, যোগাযোগ আছে, যে নাকি নরমে গরমে বলতে পারবেন, নরমে বলতে পারবেন, গরমে বলতে পারবেন। যদি খালি গরমে বলেন তাহলে ভাই কাজ হবে না। কাজেই সেরকম একজন পলিটিক্যাল লোক দরকার। সেরকম লোক কে আছে আপনারা সবাই জানেন, ওনারাও জানেন, খুঁজে বাই করুক, এটা তো আমাদের ব্যাপার না। কিন্তু আমরা কি চাই এটা বললাম। মোশাররফ ভাই খুঁজে পাইছেন না? এখন দেখেন আমাদের দলের মধ্যে যেই এখন সিদ্ধান্তগুলি হচ্ছে সেগুলো একেবারে গণতান্ত্রিক হবে। কালকেই তো আমাদের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে কিন্তু সিনিয়র নেতাদের ভোটে হয়েছে। তো সুতরাং আমরা মনে করি গণতান্ত্রিক দলই সিদ্ধান্ত নেবে, দল সিদ্ধান্ত নেবে। মান্নান ভাই